সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় জুলাইয়ের রাজনীতি অর্থনীতি। জুলাইয়ের রাজনীতি অর্থনীতি সামগ্রিক বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন কামাল জামান মোল্লা, বিএনপি নেতা এবং শিল্প উদ্যোক্তা। আপনাদেরকে স্বাগত। শুরুতে বলছিলাম জুলাইয়ের রাজনীতি অর্থনীতি। জুলাই তো একটা টার্ম, জুলাই আন্দোলনকেই এখন জুলাই হিসেবে বলা হয়। তাকে কেন্দ্র করে এখন রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে, পরিচালিত হচ্ছে, অর্থনীতিও একইভাবে। আপনি একজন শিল্প উদ্যোক্তা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরু করব অর্থনৈতিক অবস্থা কেমন বাংলাদেশের এখনকার অর্থনৈতিক অবস্থা। জুলাইয়ের পরে 10 মাস বা 11 মাস, যাই হোক, এই সময়ে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল বা এই সময়ে বর্তমানে কেমন আছে, সামনে কি আশা করছি? কামাল জামান ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ আলোচক জুনায়েদ সাকি ভাইকে ও চ্যানেলের দর্শকদেরকে। যেহেতু জুলাইয়ের আন্দোলনের উপরে আলোচনা, তো জুলাইয়ের শহীদ ভাইদের, আমাদের যত ছাত্র জনতা এবং শিশু কিশোর বৃদ্ধ যারা শহীদ হয়েছিলেন, তো সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েই আলোচনা শুরু করছি। জুলাই মাস এমন একটি মাস ছিল, বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে ছাত্রদের কোঠাভিত্তিক। সেই কোঠাভিত্তিক আন্দোলন থেকে আন্দোলনটা আস্তে আস্তে প্রবাহিত হলো আপনার এক দফার আন্দোলন, শেখ হাসিনার পতনের। তো যেহেতু আমার প্রশ্নটা করছেন বিজনেস নিয়ে, তো বিজনেসে শিফট করতেছি, বিজনেস এন্ড ইকোনমি। তো আফটার জুলাই বাংলাদেশের সমস্ত কিছু ক্লাবস হয়ে যায়। জুলাইয়ের আগে শেখ হাসিনা স্বৈরা সরকার বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক, বিমা, প্রত্যেকটি সেক্টরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেশের অর্থনীতিকে, দেশের অর্থ পাচার করে দেশের বাইরে দেশকে শূন্য করে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের যতগুলো ব্যাংক ছিল, আমাদের যত রিজার্ভ ছিল, সেই রিজার্ভকে অলমোস্ট $1 বিলিয়ন নিয়ে আসছিলেন, যেটা ছিল $42 বিলিয়ন। সেখান থেকে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে নতুন কোনো ভালো কোনো দিক এখনও মানুষ পায়নি, বিজনেসম্যানরা পায়নি, আমরাও পাইনি। কারণ দেশের উল্লেখযোগ্য কোনো নেতিবাচক কোনো প্যাকেজ, কোনো রকম সেক্টর বা কোনো কিছু এই বর্তমান সরকার উপহার দিতে পারেনি, কোনো একটি নীতিমালাও দিতে পারেনি। আমাদের ব্যবসা বাণিজ্যের দেশে টাকা না থাকায় প্রত্যেকটি ব্যবসায়ের গার্মেন্টস সেক্টর, আমাদের প্রায় 40% গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে। আমাদের দেশ বিদেশ থেকে যেই ইম্পোর্টেড তুলা, যে কাঁচা র মেটেরিয়ালস এবং ম্যাক্সিমাম ভারত থেকে আসতো, সেটাও ভারত আমাদেরকে পলিটিক্যালি হ্যারাসমেন্ট করার জন্যে এবং আমাদেরকে আরও বিপদে ফেলার জন্যে সেটাও তারা একভাবে বন্ধ করার পায়তারা করছে এবং বন্ধই করে দিয়েছে। স্থলপথ অলরেডি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে যত শিপমেন্ট হতো ইন্টারন্যাশনাল মার্কেটে, দেশের বাইরে, কারণ আমাদের দেশ থেকে যেই কার্গো ফ্লাইট অ্যাভেলেবেল ছিল না, যদি আমরা এটা বাই রোডে ইন্ডিয়া থেকে করতাম, সেটাও ইন্ডিয়া এক পর্যায়ে বন্ধ করে দিলেন। তাতে কী হলো, আমাদের দেশের ব্যবসায়ীদের আরও একটা আঘাত এসে হানলো এবং টাইম সেক্টর বেড়ে গেল, আমাদের এক্সপেন্স বেড়ে গেল, অর্থনীতি আরেকটা ধাক্কা খেলো। তো এইগুলো ভারত পারপাসলি করেছে। তো এই সমস্ত কারণে আমাদের ব্যবসায়ীদের বর্তমানে বাংলাদেশে ব্যবসা করা একটু বেশ টাফ হয়ে গেছে। প্রত্যেকটি ব্যাংকে রিশিডিউল করা কোনো নতুন কোনো নীতিমালা এখনও সুস্পষ্টভাবে দেয়নি, যে নীতিমালায় ব্যবসায়ীরা ব্যবসা করে সামনে ক্লাসিফিকেট থেকে আগাই যেতে পারবে। আপনারা জানেন বর্তমানে দেশের অর্থনীতি না থাকায় প্রত্যেকটি দেশের আপনার ইকোনমি ভালো হয় যখন মিডল স্তরে এবং নিম্ন স্তরের মানুষ যদি ছোটো ছোটো ব্যবসা করে ঠিক থাকে, তাহলে দেশের কিন্তু চাকা ঘুরে। আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে নিম্ন আয়ের মানুষ এবং মধ্য আয়ের মানুষ সবচেয়ে বিপদ আছে।
কারণ তাদের কোনো কর্মসংস্থান নাই, তাদের কোনো বেতনের অগ্রগতি নাই, বেতন বাড়ে নাই। বাট মার্কেটের অবস্থা দেখেন, সিন্ডিকেটের কারণে প্রত্যেকটি পণ্যের দাম দিন দিন বাড়তেছে, বাট বেতন স্যালারি কিন্তু বাড়তেছে না। বিদ্যুতের দাম বাড়তেছে, সমস্ত কিছু ঊর্ধ্বগতি। সরকার, একটু আপনার সাথে যুক্ত করি, সরকার সিন্ডিকেটের কথা শুরুতে বলেছিল, এখনও বলছে। সিন্ডিকেটকে কি শনাক্ত করতে বা তাদের নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণ আনতে পারছে? আমিও একাধিকবার টকশোতে বলেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে দোসররা কয়েকজন মিলে বাংলাদেশ মার্কেট কন্ট্রোল করতো, তারা এখন করতেছে। তাদের সেই সিন্ডিকেটে গভর্নমেন্ট চিহ্নিত করতেছে না, তাদের ধরতেছে না, তাদেরকে ধরার চেষ্টাও করতেছে না, এবং সিন্ডিকেট ভাঙারও কোনো চেষ্টা করতেছে না। যে সিন্ডিকেট না ভাঙা হয়, তাহলে মানুষ বাজারে গিয়ে টাকায় থাকা ছাড়া তার কোনো উপায় থাকে না। মানুষ কত কষ্ট আছে বাজারে গেলে দেখা যায়, মানুষের কথা শুনলে বোঝা যায় যে নিম্নবিত্ত মানুষ, মধ্য আয়ের মানুষ কত কষ্ট আছে। যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক সুন্দর সুন্দর প্যাকেজ দিয়ে যাচ্ছে, কিন্তু ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলোর জন্য কোনো প্যাকেজ নেই, ছোটো ছোটো লোন জানে তাদের জন্য কোনো প্যাকেজ নেই। তো যাই হোক, আমি আশা করি বর্তমান সরকার দেশ বিদেশ থেকে অনেক ইনভেস্ট আনার চেষ্টা করেছে, এনেছিল, এবং সেটা নিয়ে অনেক ধরনের বড় বড় প্রজেক্ট আমাদের সামনে তুলেও ধরেছে। দেখলাম সেটা শুধু আলোচনাই হয়েছে, কিন্তু কোনো ফল বাংলাদেশের মানুষ পায়নি। আশা করি সেখান থেকে কোনো ফল আসবেও বলে আজ অব্দি মনে হয় না। জি, আপনাকে ধন্যবাদ। জুনায়েদ সাকি, অর্থনৈতিক অবস্থার একটা চিত্র আমরা পেলাম কামাল জামান মোল্লার বক্তৃতায়। আপনি গণমানুষের জন্য রাজনীতি করেন। এই সরকার যখন ক্ষমতায় আসে তখন আপনাকেও কিন্তু ওই আলোচনায় আমরা দেখেছি। আপনাদের পক্ষ থেকে কি কোনো পরামর্শ তারা নিচ্ছেন, বা এই মুহূর্তে অর্থনৈতিক উন্নতির জন্য আপনারা অবশ্যই এখন সংস্কার নিয়েই বেশি কথা বলছেন রাজনৈতিক দলের প্রধান হিসেবে, অর্থনৈতিক বিষয়ে কি কথা বলেন? অর্থনৈতিক বিষয়ে শুনেই আপনার কাছে রাজনীতিতে যাব। জুনায়েদ সাকি, ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটু ভিন্নভাবে বলি বিষয়টা। ধরুন, একটা তো হচ্ছে মানে প্রায় একটা বিপর্যস্ত অর্থনীতি ছিল আমাদের, সেটা ব্যাংক খাতের সমস্ত বিপর্যয়ের কথা বলেন, মানে ব্যাংকগুলো তো কোলাপস করার মুখেই ছিল অলরেডি। সেটা ইতিমধ্যে আমরা কয়েকটা ব্যাংকে মানে প্রায় মানে বিপর্যস্ত অবস্থায় দেখতে পাচ্ছি, তারা তো রেগুলার ট্রানজ্যাকশনই করতে পারছে না। তো এইসব ব্যাংকের কি করা হবে সেই সব বিষয় নিয়ে সিদ্ধান্ত যাচ্ছে, সম্ভবত এগুলো অনেকগুলো মার্জারও হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সামগ্রিকভাবে ব্যাংক ব্যবস্থা যেভাবে একটা ধসে পড়ার উপক্রম হয়েছিল, এই সরকারের একটা জায়গা কৃতিত্ব কিংবা বলতে পারেন যে তাদেরকে সাধুবাদ দিতে হবে, অন্তত পুরো বিপর্যয়টা থেকে তাদের সেটাকে রক্ষা করেছে। এখন বিপর্যয় থেকে এটাকে একটা রক্ষা করে ব্যাংকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য, সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যাংক কাজ করে, সেইটাকে ওইগুলোর উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের ব্যাংকের পরিচালনা থেকে শুরু করে তার প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে সংস্কার করা দরকার, সেইগুলো কিছু নিয়ম নীতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এখনও কার্যকর হয়নি। 1 বছর কিন্তু বেশ লম্বা সময়। কিছুটা যেটা প্রত্যাশা মানুষ করেছিল যে কিছুটা মানে দ্রুত এবং পদক্ষেপ নেওয়া হবে, কেননা যখন পরিস্থিতির রাজনৈতিক একটা রূপান্তর তো মানুষ চায়, রাজনৈতিক রূপান্তরের একটা প্রতিফলন কিন্তু অর্থনীতির মধ্যেও পড়ে কিংবা সমাজের বিভিন্ন স্তরের মধ্যে পড়ে। তাহলে মানুষ যখন একটা বিরাট উত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন চাইছে, অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তন কিন্তু খুবই দৃশ্যমান এবং দ্রুত, এফেক্টিভ, কার্যকরী জায়গা হওয়া দরকার। এই দৃশ্যমান, দ্রুত এবং কার্যকরী হওয়ার ক্ষেত্রে বরং বলা যাবে যে সেখানে কিছুটা হতাশার জায়গা আছে, মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ার দিক আছে, যে ব্যাংক ব্যবস্থাপনায় আরও অনেক শৃঙ্খলার প্রশ্ন, সেইগুলো আনা দরকার, নীতিগুলোর পরিবর্তন করার প্রয়োজন ছিল। আর্থিক ব্যবস্থাপনায় ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, মানে বিদেশি বিনিয়োগ, এইটা আসলে একটা অন্তর্বর্তী সরকারের সময় খুব বেশি
মানে খুব যে বাড়বে ব্যাপারটা এরকম একটা আন্তর্জাতিক সেমিনারও করা হয়েছিল, সেমিনার করা হয়েছে, সেটা এগুলো কিন্তু হচ্ছে যোগাযোগের জায়গা। মানে অন্তর্বর্তী সরকার শুরু করবে, পরবর্তীকালে রাজনৈতিক সরকার যখন আসবে সেটা তো ধারাবাহিকতাটা রক্ষা করবে, এবং সেই ক্ষেত্রে ধরেন আরও এঙ্গেজড যে একটা জায়গা সেটা দরকার ছিল, কিন্তু এঙ্গেজমেন্ট একেবারে ছিল না সেটা বলা ঠিক হবে না, কারণ পলিটিক্যাল পার্টিগুলোকে এঙ্গেজ করার একটা চেষ্টা আমরা বিনিয়োগ বোর্ড এবং ইত্যাদির দিক থেকে দেখেছি, সেখানে মেজর পার্টিগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। কিন্তু আরেকটু পলিসি লেভেলে এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার, যাতে করে এইটা যে আসলে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার না, কারণ অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকারের প্রতিদ্বন্দ্বী না, সেদিক থেকে তারা আসলে এই সময়কালে কিছু মানে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত এবং মানে যাকে বলে প্রস্তুতিমূলক কাজগুলো যদি করে যায়, অন্তত সেটা সম্পন্ন করতে পারে, সেটার ধারাবাহিকতাই কিন্তু পরবর্তী সরকার সেটাকে ধরে নিতে পারে। এখন একটা অন্তর্বর্তী সরকারকালীন সময়ের প্রধান বিনিয়োগের বাধা হচ্ছে যে এইটা তো অন্তর্বর্তীকালে এটা ফলে একটা বিনিয়োগের ক্ষেত্রে যে স্টেবিলিটি চিন্তা করা হয়, সেই স্টেবিলিটি অন্তর্বর্তী সরকারকে ধরে হয় না, এবং ওই ক্ষেত্রে আরও একটু কিছুটা সমস্যার জায়গা তৈরি হয়েছিল নির্বাচন সংক্রান্ত একটা অনিশ্চয়তার জায়গা। যদি ধরুন নির্বাচনের প্রশ্নটি মানে ডিসেম্বরের আগেই, গত ডিসেম্বরের আগে যখন এটা পরিষ্কার করার ব্যাপারে আলোচনা চলছিল, যে বারবার রোড ম্যাপের কথা বলা হচ্ছিল, তখনও যদি স্পষ্ট হতো তাহলেও কিন্তু এই এক বছরে বিনিয়োগ অনেক আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হতো। কারণ হচ্ছে যে মানে লোকের একটা অ্যাসেসমেন্ট থাকতো যে এই বছরের মধ্যে বিনিয়োগ করলো, আগামী বছরে নির্বাচন এবং তার পরবর্তীতে তারা কোথায় যাবেন। তো তারপরেও অনিশ্চয়তা থাকবে, কিন্তু এইটা তুলনামূলক অধিকতর রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতো, ফলে বিনিয়োগ ওটার সাথে একটা সরাসরি সম্পর্ক থাকে। সেইটা একটা প্রশ্ন, এবং বিনিয়োগের সাথে তো কর্মসংস্থানের সরাসরি সম্পর্ক আছে, এবং সরকারের যে প্রায়োরিটি জায়গা অন্তর্বর্তী সরকারের দিক থেকে, অ্যাপার্ট ফ্রম তাদের বিচার সংস্কার নির্বাচনের যে তাদের গুরুদায়িত্ব, সেইটার পাশাপাশি যেমন একটা তো শহীদদের মর্যাদা, আহতদের চিকিৎসা, এগুলো তাদের খুব গুরুত্বপূর্ণ অগ্রাধিকার, কিন্তু সেখানেও তারা মানে যথেষ্ট মানে পুরোপুরি সাফল্য দেখাতে পারেনি। অনেক অসন্তোষের কথা আমরা শুনি, শহীদদের এখনও পরিবারদের দায়িত্ব নেওয়া, রাষ্ট্রীয় স্বীকৃতি, এগুলো অনেকগুলো জায়গাতে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট জায়গা দেখা যায়নি। এইটার পাশাপাশি তাদের দৈনন্দিন কাজ করতে হবে, অর্থনৈতিক জায়গাটাকে শক্ত করতে হবে, মানুষের দৈনন্দিন জীবনের সংকটগুলো, তাদের দাবি দেওয়া, সেইগুলো যতটা পূরণ করা যায় সেটা তাদের উদ্যোগ নিতে হবে। সেই কাজের ক্ষেত্রে তারা কাজ করছেন, কিন্তু একটা তো হচ্ছে রুটিন ওয়ার্ক, আরেকটা হচ্ছে যে কতগুলো এমন কাজ করা যেটার একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট থাকবে, এবং এই সরকারের ক্ষেত্রে সেটা সুবিধাজনক জায়গা ছিল যে তারা মোটামুটিভাবে রাজনৈতিক শক্তিগুলোর সমর্থনের উপর দাঁড়িয়ে আছে, ফলে তাদের কোনো একটা বাধা নেই, তাদের বাধার জায়গাটা কম ছিল, এবং তাদের যে জনগণের প্রতি তাদের কমিটমেন্টটা, অন্য কোনো গোষ্ঠী স্টেক তাদের নাই। গোষ্ঠী স্টেক থাকাটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যেমন থাকে, নানাভাবে গোষ্ঠীগত স্বার্থ রাজনৈতিক দলের সাথে একটা মানে কি বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, যার ফলে অনেক গোষ্ঠী স্বার্থের কারণে বড় স্বার্থ অনেক সময় দীর্ঘায়িত হয়ে যায়, পিছিয়ে যায়, কিংবা ধামাচাপা পড়ে যায়। এই সরকারের ক্ষেত্রে সেই জায়গাগুলো থাকবে না বলে মানুষ প্রত্যাশা করেছিল, এবং তারা ভেবেছিল যে তারা বেশ বড় বড় কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, প্রয়োজনে গোষ্ঠী স্বার্থকে একেবারে ঠেলে একপাশে সরিয়ে দিয়ে, কিংবা তাকে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সেই প্রত্যাশার জায়গাগুলো তো মানে অনেক কাজই তারা করছেন, কিন্তু যেভাবে দৃশ্যমান কাজের জায়গা মানুষ প্রত্যাশা করেছিল, সেই জায়গাগুলো এখন পর্যন্ত আমরা বলবো যে ঠিকঠাক মতো হয়নি। যেমন ঢাকা শহর সহ দেশের শহরের পরিবহন ব্যবস্থাপনার মধ্যে মানে মানুষের যদি দৈনিক কয়েক ঘন্টা স্রেফ মানে রাস্তায় বসে থেকেই সময় যায়, এটা একটা বুঝতে হবে যে একটা বিকাশমান অর্থনীতির জন্য এটা কত বড় একটা ক্ষতি। এবং এটা $1 বিলিয়ন হিসেব করলে আরও 10 বছর আগের গবেষণা বলতে পারবো যে
মানে $7 বিলিয়ন সির্ফ ট্রাফিক ব্যবস্থাপনার সংকটের কারণে যে ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হয়, সেটার দ্বারা একটা আর্থিক হিসেব করা হয়েছিল। তো সেটা এখন কোন পর্যায়ে এসছে আমরা সবাই জানি। ফলে এই যে ধরুন মানে ব্যবস্থাপনাগত ক্ষেত্রে আমরা এর আগে শুনেছিলাম যে আমাদের পরিবহনের ক্ষেত্রে নানা ধরনের গোষ্ঠী স্বার্থ, কায়েমি স্বার্থ প্রবলভাবে আছে। এই সরকার যেভাবে এইটার সমাধানের করার উদ্যোগ নিতে পারত এবং তারা মানে একটা জায়গায় যেতে পারতো, সেই উদ্যোগগুলো দেখে আমি একটা উদাহরণ হিসেবে বললাম। এরকম অনেকগুলো ক্ষেত্রেই, শিক্ষার ক্ষেত্রে বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলেন, কিংবা আমাদের অবকাঠামোর ক্ষেত্রে, এবং বিশেষত ব্যবসার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে এবং পলিসিগুলো পরিবর্তনে করে ওই বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যের যে সেগুলো নিয়ে তারা কাজ করছেন বলছেন, কিন্তু যেটা হচ্ছে যে আপনার কাছে আরো দৃশ্যমান হওয়ার প্রত্যাশা রাখি। কামাল জামান মোল্লা, এবার আসি রাজনীতিতে। অর্থনীতি নিয়ে অনেক আলোচনা করে ফেললাম। রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন? বিএনপি একটি সংবাদ সম্মেলন করে বলতে হয়েছে যে তারা সংস্কারের পক্ষের লোক। কেন এরকম বলতে হলো? মানে বিএনপি বলেছে যে তাদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা, একটা শক্তি প্রপাগান্ডা চালাচ্ছে, যে তারা প্রচার করতে চাচ্ছে বা প্রমাণ করতে চাচ্ছে যে বিএনপি সংস্কারের বিপক্ষের দল। দেখেন, আবার জুলাই দিয়ে শুরু করি। জুলাইয়ে বাংলাদেশে ছাত্র একটি কোঠার আন্দোলন শুরু করে, আন্দোলন থেকে তারা ওবায়দুল কাদেরের নির্দেশনায় তাদেরকে যেইভাবে নির্মমভাবে তাদের উপরে লাঠিপিটা হচ্ছিল, সেই লাঠিপিটা হচ্ছিল এই কারণে ওবায়দুল কাদের ঘোষণা দিল ছাত্রলীগেই এনাফ এদেরকে দমন করার জন্যে। সেইখান থেকে আন্দোলন, আমাদের ছাত্রদল তাদের সাথে সম্পৃক্ত হয়ে, বাংলাদেশের আপামর জনগণ সবাই সম্পৃক্ত হয়ে যেভাবে এই আন্দোলনকে এক দফার আন্দোলনে পরিণত করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এইটা করেছে জুলাই আগস্টে। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বিগত 3টি বছর আগে 31 দফা আমরা যে সংস্কার ঘোষণা করেছিলেন, আপনারা জানেন, সেটার উপরে আমরা প্রতি মুহূর্ত কাজ করতেছি, আগেও করেছি। কিন্তু বর্তমান ছাত্র এবং বর্তমান সরকার শুধু একটা স্লোগান শুধু বাজাচ্ছে দিনভর, সংস্কার সংস্কার সংস্কার। আমার ভাই বললেন অনেক দিন, প্রায় 11টি মাস তারা ক্ষমতায়, একটি সংস্কার দৃশ্যমান আজ অবধি বাংলার মানুষ পায়নি, করতে পারেনি। সংস্কার যদি যে সংস্কারের দরকার সেই সংস্কার করতেন, তাহলে সংস্কার করার জন্য 90 দিনই আনাব, সংস্কারটা সুন্দর নির্বাচন দেওয়া। তারা সেটা না করে জনগণের সাথে এক এক দিন এক একভাবে জনগণ বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। যেই বিভ্রান্ততে জাতি অন্ধকারের দিকে যাচ্ছেন। কোনো ব্যবসায় কি করে ব্যবসায় বিনিয়োগ করবেন যদি একটি দিক নির্দেশনা না থাকেন? একটি সরকার আসছেন, মাত্র অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার না। তার কাজ হলো একটি সুন্দর নির্বাচন পরিচালনা করে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন। নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশকে সুন্দর করে ঢেলে সাজাবেন। কারণ আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছিল শেখ হাসিনার আমলে, দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, প্রত্যেকটা সেক্টরকে শেষ করে দিয়ে গেছিল। এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে একটি সেক্টরে দেখাতে পারেন যে দৃশ্যমান এই কাজটি করেছে, একটি কাজও দৃশ্যমান করতে পারেনি। শুধু তারা বলতেছে আমরা সংস্কার চাই না, আমরাই সংস্কার চাই। তারেক রহমান সাহেব যে 31 দফা সংস্কার দিয়েছে, ওখানে সমস্ত কিছু আছে। ওটা যদি বাস্তবে হয় বাংলাদেশে আর কোনো, আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। তারপরও যদি বর্তমান সরকারের কোনো সুনির্দিষ্ট কোনো সংস্কার থাকতো, সেটা এতদিন করা উচিত ছিল। তা কেন করতেছে না? তারা শুধু আলোচনায় করে যাচ্ছে, টাইম কিল করে যাচ্ছে। এক এক দিন এক একটা প্রস্তাবনা সামনে আনতেছেন যে কী করে নির্বাচনকে ডিস্টার্ব করাতে, নির্বাচনকে পিছনে ফিরান যায়। আপনারা জানেন এই নির্বাচনের জন্যে 18টি বছর আমরা বিএনপি পরিবার এবং অনেকগুলোর বড় রাজনৈতিক দলও আমাদের সাথে নিয়ে আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম খেটে আমরা একদিনের জন্য পিছিয়ে হাঁটিনি। কেন হাঁটিনি? যে বাংলাদেশে নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আর যেই বাংলাদেশে 4টি নির্বাচন হয়েছে, মানুষ কোনো ভোট দিতে পারেনি।
এখন একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে ক্ষমতায় এসে সে জনগণের জবাব দিবে, সে সংস্কার করবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার হবে না। একটা সংস্কারকে বৈধ দিতে হলে তো নির্বাচিত সরকার লাগবে, কারণ বর্তমান সরকার নির্বাচিত সরকার না। আপনারা দেখেন বর্তমান যে নতুন দলটি হলো আমাদের ছাত্র ভাইয়েরা তো ছাত্রদের কলঙ্ক হিসাবে প্রমাণ করেছে। কিভাবে? তারা যেভাবে ছাত্র জনতাকে সাথে নিয়ে সকলে মিলে একটা আন্দোলন করে একটা স্বৈরা সরকারের পতন ঘটিয়ে তাদের উচিত ছিল বীর মুক্তিযোদ্ধা হওয়া। তারা 1 মাসে 1.5 মাসে এই দেশে এমন কিছু করে নাই, বাংলাদেশ তারাই স্বাধীন করেছে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, যেখানে লক্ষ লোক জীবন দিয়ে 71 সনে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তারা কি শুরু করলো? নতুন বাংলাদেশ। কিসের নতুন বাংলাদেশ? বাংলাদেশ তো বাংলাদেশই। এটা কি নিউ বাংলাদেশ ব্রাঞ্চ? অবশ্যই ব্রাঞ্চ না। মানুষ একটা ব্রাঞ্চ তাহলে বলে নিউ ব্রাঞ্চ। বাংলাদেশ। তারা বলতো বাংলা সংবিধান চেঞ্জ করবে। তাদের সংবিধান সম্বন্ধে কি আইডিয়া আছে? তারাই আন্দোলন করেছে 1.5 মাস। 1.5 মাসে কয়দিন ছাড়া রাস্তায় ছিলেন? তারা কি আন্দোলন করেছেন? ফেসবুকে আন্দোলন করেছেন কিছু সংখ্যক লোক। তারাই 12 জন লোক আজকে চ্যালেঞ্জ করতেছেন, তারাই বাংলাদেশ সব কিছু করেছেন। 12 জন লোক কি শেখ হাসিনার সামনে দাঁড়াইছিলেন, আপনি না ত্যাগ করবো না, আমরা কিন্তু লড়বো না। ঢাকা ইউনিভার্সিটি ভিত্তিক তারা রাজনীতি করেছেন, কিন্তু এই আন্দোলনে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সবচেয়ে আরও বেশি ভূমিকা ছিল। আমি মনে করি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আর বেশি ভূমিকা ছিল। ঢাকা ইউনিভার্সিটি একটা লোক শহীদ হয়েছে? হয়নি। শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বাচ্চা, মা বোনেরা। তাদের নাম নাই। তারা আজকে ক্ষমতায় গিয়ে ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে তারা। কারণ যেই শহীদ যারা হয়েছিল এই গণতন্ত্রের লড়াইয়ে, গণতন্ত্র লড়াই মানে কি? বাংলাদেশে 18 বছর মানুষ ভোট দিতে পারেনি। যেই দেশে ভোট নেই সে দেশে গণতন্ত্র নেই। তো এটাই ছিল বড় আন্দোলন, যে মানুষ একটি ভোটের রায় পাবে, একটি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে। এটাই ছিল নাম্বার 1 সংস্কার বাংলাদেশের। একটি ভোট যদি এই বর্তমান সরকার প্রতিষ্ঠিত করে যায়, সেটাই হবে নাম্বার 1 সংস্কার। জি, আপনাকে ধন্যবাদ। জুনায়েদ সাকি, ভোটের রায় কবে আসবে আশা করেন? না দেখুন, এগুলো তো আসলে একটা অলরেডি অনেক দূর এগিয়েছে। আমাদের মনে হয় সেটা হচ্ছে যে এর ব্যত্যয় ঘটানোটা ঠিক হবে না, কারণ ঠিক হওয়ার মতো এর কোনো ব্যত্যয় ঘটানোর মতো বাস্তবতায় আসলে আর আমরা নেই। আমরা জুলাই মাসের মধ্যে একটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ তৈরি হবে, যে কোন কোন সংস্কার প্রশ্নে আমরা ঐকমত্য হলাম, বিশেষত শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের প্রশ্নে। সেগুলো একটা জাতীয় সনদ আকারে হবে। জুলাই ঘোষণার যেটা একটা আলোচনা আছে, সেটা তো ইতিমধ্যে প্রত্যেক দলই যার যার বক্তব্য দিয়ে রেখেছে। জুলাই ঘোষণা এবং জাতীয় সনদ দুটো পৃথক বিষয়, দুটো আলাদা বিষয়। জুলাই ঘোষণা আসলে হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনের একটা ঘোষণা জায়গা, আর জাতীয় সনদ কিংবা জুলাই সনদ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোন সংস্কার প্রশ্নগুলোতে আমরা একটা ঐকমত্যের জায়গা। নতুন সংবিধানের কথা বলা হচ্ছে, তার সাথে কি এর মিল আছে? নতুন সংবিধান একটা ভিন্ন রাজনৈতিক প্রস্তাবনা। আসলে এই সবকিছু একসাথে গুলিয়ে ফেললে রাজনীতিতে একটা কনফিউশন, মানুষ কিন্তু গুলিয়ে ফেলছে, সেটা স্পষ্ট করাটা তো একটা দায়িত্ব। দেখুন, আমরা সংস্কার প্রশ্নে আলোচনাটা করছি এবং একটা জাতীয় ঐকমত্যের যদি জায়গা বলেন, তাহলে এ পর্যন্ত আন্দোলনকারী শক্তির মধ্যে যে বিষয় ঐকমত্য আছে যে আমরা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করব, সেটা সংবিধান থেকে শুরু করে সবগুলো প্রতিষ্ঠানের সংস্কার, আইনের সংস্কার, এগুলো আমরা করব। নতুন একটা সংবিধান লেখার ব্যাপারে কোনো কোনো দলের প্রস্তাব আছে, আমাদেরও রাজনৈতিক প্রস্তাব আছে, কিন্তু তার মানে এই নয় যে এটা এখনই আসলে সকল দলের মধ্যে গ্রহণযোগ্য কোনো পর্যায়ে আছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে যদি জনগণ ম্যান্ডেট দেয় কোনো দলকে নতুন সংবিধান লেখার, সেটা তখন জনগণের জায়গাতে যাবে। এই মুহূর্তে ম্যান্ডেটটা কিন্তু হচ্ছে সংস্কারের, মানে যদি আপনি ঐক্যের জায়গা থেকে দেখেন, এবং সেই সংস্কারের প্রশ্নই রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে উঠেছিল এবং পরবর্তীকালে আন্দোলনের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সময়েও নানান দাবি দাওয়া উত্থাপিত হলেও শেষ পর্যন্ত সংস্কারেই কিন্তু এখন পর্যন্ত ঐকমত্য আছে। যারা অভ্যুত্থানকারী শক্তি তারাও কিন্তু এই সংস্কার আলোচনার মধ্যেই অংশীদার। এখন আপনার নিজস্ব রাজনৈতিক প্রস্তাবনা তো থাকতে পারে। আমাদের দল গণসংহতি যে রাজনৈতিক প্রস্তাবনা উত্থাপন করবেন, মানে তো এই না যে বাকি সকলেই সেটা
গ্রহণ করি, যতক্ষণ না গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত একটা, যেমন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, এটা একভাবে গ্রহণ করেছে অনেক দলই, সেটা একটা প্রশ্ন। কিন্তু তার মানে নতুন সংবিধানের প্রশ্ন যদি কখনো গ্রহণ করে সকলে, তখন সেই প্রশ্নটা আলোচনার মধ্যে আসবে। তাহলে সংস্কারের প্রশ্নটা দুইটা জায়গাতে, একটা হচ্ছে যে কোন কোন বিষয়ে আমরা ঐকমত্য হচ্ছি সেইটা ঠিক করা, সেটা হবে জাতীয় সনদ। যেসব বিষয়ে দ্বিমত থাকছে, দ্বিমতের বিষয়গুলো কিংবা নতুন কোনো প্রস্তাব, এটা সব মিলে আপনি আপনার জনগণের কাছে যাবেন, নির্বাচনে যাবেন, নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিবে তারা সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে, সরকার গঠন করবে এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেটা বাস্তবায়ন করবে। দুটা বিষয় খুব ক্লিয়ার, ঐকমত্য সবার, সনদ, এবং সেটা যেই দলই ক্ষমতায় যাক তারা ঐকমত্যের জায়গাগুলো সনদটা বাস্তবায়ন করবে। আর দ্বিমতের যে জায়গাগুলো আছে সেগুলো তো যার যার দলীয় প্রস্তাবনা, সেই দলীয় প্রস্তাবনা নিয়ে জনগণের কাছে যাবে, তাদের ইশতেহারে দুটো জিনিসই যাবে, সনদ প্লাস তাদের নিজস্ব প্রস্তাবনা। জনগণ যে দলকে কিংবা যে শক্তিকে বিজয়ী করবে তারা সেটা ঠিক করবে। এটাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া। এর বাইরে আরেকটা প্রক্রিয়া আছে, আপনি মানে বিপ্লবী আন্দোলন, মানে আপনি সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখল, কথাও বলা হচ্ছে এখনো, যেটা কেউ যদি রাজনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে আপনি একটা বিপ্লব করে ক্ষমতায় যেতে পারে, তারা তখন যদি কিছু করে, সেটাও রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন দেশের ক্ষেত্রে আমরা দেখেছি। ফলে সেটাকে আপনি মানে কোনো দল যদি সেটাকে তার অপশন হিসেবে রাখে, সেটা নিশ্চয়ই তার অধিকার। কিন্তু এই মুহূর্তে এগ্রিড জায়গাতে মানুষ এগ্রিড মানে মানে সবার কাছে গৃহীত যে পদ্ধতি, সেটা হচ্ছে আমরা সংস্কারের কোনগুলো বিষয়ে একমত হব, আর যেগুলো দ্বিমত হবো সেটা নিয়ে নির্বাচনে যাব, নির্বাচনের পরে গঠিত সংসদে মানে যেগুলোতে একমত হয়েছিলাম, যেটা সনদ, সেটা যে দলই জয়ী হবে সেটা বাস্তবায়ন করবে। আর ওই দল যদি নিজস্ব কোনো প্রস্তাবনা জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আসতে পারে, তাহলে সেটাও বাস্তবায়ন করবে। এই দুটো জায়গা আমাদের থাকবে। ফলে ভোটের ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ, ভোট সংস্কারের অংশ হয়ে দাঁড়িয়েছে। এখন বিচার আমাদের জন্য প্রায়োরিটি, কারণ ন্যায় বিচারের উপরে আমাদেরকে নতুন বাংলাদেশে দাঁড়াতে হবে। আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। নতুন বাংলাদেশ বলতে মানে কিন্তু মানে নতুন আকাশ কুসুম আসমান থেকে নতুন কিছু না, নতুন কিন্তু পুরনোর ভেতরেই আপনার যখন আমাদের একেবারে গুণগত দিক থেকে আমরা একটা মানে নতুন কিছু করি, তখন আমরা সেটাকে কিন্তু একটা নতুন হিসেবে চিহ্নিত করি। মানে এখানে গুণগত ফারাকটা হচ্ছে কিনা, একটা ফ্যাসিস্ট দেশ থেকে আমরা একটা গণতান্ত্রিক দেশে যাচ্ছি, এটা কিন্তু একটা গুণগত পরিবর্তন। সেই কারণে আমরা নতুন বাংলাদেশটা বলা হচ্ছে। এর মানে এই না যে বাংলাদেশ কালকে স্বাধীন হলো এবং আমাদের 54 বছরের ইতিহাস কোনো ইতিহাস না। ফলে 54 বছরে মানুষের রক্ত ঝরেছে, মানুষের অর্জন আছে, আমাদের আজকের দেশ এখানে এসে পৌঁছেছে। কাজে সবগুলো জায়গায় মানুষের যে অর্জন, সেই অর্জনকে আমাদের ওন করতে হবে। আর শাসকদের যে অন্যায়, সেটাকে আমরা থেকে বেরিয়ে যেতে চাচ্ছি, সেটাকে আমরা পরিত্যাগ করে সেই উত্তরাধিকারকে বর্জন করে আমরা নতুন উত্তরাধিকারের সৃষ্টি করতে চাচ্ছি। আর কোনো শাসক অন্যায় করবে না। হ্যাঁ, ভবিষ্যতের যে শাসকরা আসবে তারা কোনো অন্যায় করবে না। না না, অন্যায় করবে না, সেই অন্যায়ের বিরোধিতা করা হবে। মানে স্পিরিটটা হচ্ছে যে অন্যায় করবে না, অথবা করলেও কম করবে, এবং তার জবাবদিহি থাকবে, তার বিচার হবে জনগণের দ্বারা, সেটার একটা জনগণ সেটার ব্যাপারে তার স্ট্যান্ড নিতে পারবেন। এখন ধরেন ভোট থাকলে জনগণ স্ট্যান্ড নিতে পারবেন, আদালত থাকলে বিচার হবে, এবং আপনি যদি একটা ন্যূনতম ক্ষমতার ভারসাম্য, তাহলে তাকে জবাবদিহি থাকবে, এবং কেউ এটাকে পুরোপুরি দখল করে ফেলতে পারবে না। মানে ক্ষমতা এমন নিজের পকেটে ঢুকিয়ে সবার ঘাড়ের উপরে বন্দুক ছেড়ে কিংবা কাউকে গ্রেফতার করে মামলা দিয়ে গুম করে খুন করে আপনি যে কোনো মূল্যে আপনার মানে গদি রক্ষা করছেন, এই বাস্তবতাটা বাংলাদেশে থাকবে না। এই জায়গাটাতে যাওয়ার জন্য তো আমরা সবাই একমত হয়েছি, এবং কতটুকু ন্যূনতম হলে এই জায়গাটা নিশ্চিত হয় সেটা নিয়ে আলোচনা চলছে। ঐকমত্য কমিশনের আলোচনাটা কি, এটা সব জনগণের ভালো করে জানা দরকার, যে বাংলাদেশে একটা ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য জায়গাগুলো কোথায়। এবং আমরা কিন্তু ওই জায়গাগুলোতেই প্রধানত একমত হতে চাইছি যে এই জিনিসগুলো একেবারেই অপরিহার্য, এইটুকু ছাড়া ক্ষমতার ভারসাম্য হবে না, এবং সেইটুকু ক্ষমতার ভারসাম্য হলে একটা জবাবদিহি তৈরি হবে। এখন এক্ষেত্রেও তো রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আছে। আমরা চেষ্টা করছি যে মানে এটাকে একটা প্রতিদ্বন্দ্বিতায় কেবলমাত্র না রেখে ন্যূনতম অপরিহার্য জায়গাগুলো সম্পর্কে পরস্পরকে আন্তরিকভাবেই করতে, যে এটা আমাদের সকলের স্বার্থ, এটা রুলস অফ দি গেম, এটা কোনো একক দলীয় স্বার্থ না। কি নিয়মে রাজনীতিটা চলবে সেইটা আমরা ঠিক করতে চাইছি। এটা যেমন বিএনপির জন্য সত্য, এটা গণসংহতির জন্য সত্য, এটা অপরাপর সকল দলের জন্য সত্য, যে এই নিয়মটা আমরা ঠিক করা। তো সেই দিক থেকে আপনার বলতে পারেন যে অনেকগুলো প্রশ্ন আছে। ফলে জুলাই ঘোষণা একটা মানে একটা স্টেটমেন্ট, অর্থাৎ এই জুলাইয়ের মধ্যে দিয়ে কোন প্রেক্ষাপটে জুলাই তৈরি হলো এবং কি প্রত্যাশা নিয়ে জুলাই তৈরি হলো, এটা হচ্ছে জুলাই ঘোষণা। আর
জুলাই সনদ হচ্ছে যে কোন কোন সুনির্দিষ্ট সংস্কার প্রশ্নে আমরা একমত হচ্ছি সেটা জুলাই সনদে থাকবে। এই দুটো মিলে কিভাবে ভবিষ্যতে বাস্তবায়ন হবে সেটার পথও এই আলোচনার মধ্যে ঠিক হবে, যে আগামী নির্বাচনটা কি হবে। আমরা যেমন বলছি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারটা করলে এটা আদালত আর এটাকে বাতিল করতে পারবে না, বরং জনগণের যে গণপরিষদ হবে বা যেই সংসদ হবে সেই সংসদ সংস্কার পরিষদ, গণপরিষদ আবার নতুন সংবিধানের জন্য প্রয়োজন হয়, ফলে সেটার ক্ষেত্রে একটা বড় জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটা সংস্কার পরিষদেরও নির্বাচন হবে। দুটো একই জিনিসই, একসাথে একই নির্বাচনের মধ্যে দিয়েই আপনি যে সংসদটা গঠন করছেন সেই সংসদটাকে যখন আপনি সংস্কার পরিষদের নির্বাচন বলেন, যেটা একই সাথে সংস্কারের কাজটাও ম্যান্ডেট পাচ্ছে, অন্যদিকে সরকার 5 বছর সরকার চালানোর ম্যান্ডেট পাচ্ছে। একই সংসদ, যেমন 1970-তে একটা সংসদকে দেওয়া হয়েছিল সংবিধান প্রণয়নের দায়িত্ব এবং 5 বছর সরকার চালানোর দায়িত্ব, সেটা টেকেনি, সেটার আগেই সেটা মানেনি বলেই তো যুদ্ধ হলো, সেটা মানেনি বলে আমাদেরকে বাংলাদেশের জন্ম হলো। এখন আপনি এই জায়গাটা বিবেচনা রাখবেন যে আগামী জাতীয় সংসদের মধ্যে যে সংসদটা গঠিত হবে সেটা দুটো ম্যান্ডেট পাবে, এক সংবিধান সংস্কার করার ম্যান্ডেট এবং আরেকটা হচ্ছে সে 5 বছর টু-থার্ড মেজরিটির ব্যাপার থাকবে না। অফকোর্স টু-থার্ড মেজরিটি, সমস্ত সংস্কার পরিষদ গণপরিষদে টু-থার্ড মেজরিটি লাগে, কোন গণপরিষদে টু-থার্ড মেজরিটি লাগে না। ধন্যবাদ, আমরা শেষ করব। জুনায়েদ সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামাল জামান মুন্না, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।